বিশ্বনাথ পাড়া গাঁয়ের ছেলে ঘুটঘুটে অন্ধকারে দুপুর রাত্রে বাঁশবনের ভেতর দিয়ে সে 3 ক্রোশ অনায়াসে বেরিয়ে আসতে পারে। অমাবস্যায় গ্রামের সীমানার শ্মশান থেকে মরা পোড়ানো কাঠ সে কতবার বাজি ধরে নিয়ে এসেছে, কিন্তু ভয় তার শুধু কলকাতা শহরকে, যেখানে দুপা এগুতে হলে মানুষের গায়ে ধাক্কা লাগে, ইলেকট্রিক আর গ্যাস লাইটের কল্যাণে, যেখানে দিন কি রাত চেনবার জো নেই। সেইখানেই এক রাতে সে যা বিপদে পড়েছিল। বিশ্বনাথ বলে, না, কলকাতা শহরে সন্ধ্যের পর বেরোনো নিরাপদ না। আমরা হেসে উঠলে বলে, না হে না, চৌরঙ্গি সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কথা বলছি না, কলকাতাটা আগাগোড়া চৌরঙ্গি নয়। শোন তাহলে, সেবার গাঁয়ের লাইব্রেরির জন্য বই কিনতে কলকাতা গিয়েছিলাম। ভেবেছিলাম একদিন থেকেই বইপত্র সব কিনে রাত্রে ট্রেনে বাড়ি চলে আসব, কিন্তু কলকাতা গেলে নতুন বায়োস্কোপ, থিয়েটার এসব না দেখে কেমন করে ফেরা যায় বলতো। তা প্রথম দিনটা তো তাতেই কেটে গেল। দ্বিতীয় দিনে কলেজ স্ট্রিটে গিয়ে বই টই সব কিনে ফেললাম। সঙ্গে বিছানাপত্রের বা তোরঙ্গ বাক্সের ঝঞ্ঝাট ছিল না, শুধু একটি সুটকেস। তাতে বইগুলো ভরে একেবারে সোজা শিয়ালদা স্টেশনে গিয়ে উঠলেই হতো। কিন্তু হঠাৎ কি খেয়াল হলো, ভাবলাম একবার অবিনাশের সঙ্গে দেখা করে যায়। অবিনাশ আমাদের গ্রামের ছেলে, স্কুলে আমরা সঙ্গেই পড়াশোনা করেছি, কলেজেও কয়েক বছর আমরা একসঙ্গে পড়েছিলাম। তা অবিনাশ বেশি দিন অবশ্য কলেজে থাকেনি, অত্যন্ত খেয়ালি ছেলে। কোনো কাজে বেশি দিন লেগে থাকবার মতো ধৈর্য তার ছিল না। ছেলেবেলা থেকেই কেমন যেন তার উড়ু উড়ু ভাব। বাড়ি থেকে যে কতবার সে ছেলেবেলায় পালিয়ে গিয়েছে তার ঠিক ঠিকানা নেই। বড় হয়েও তার সে স্বভাব কাটেনি, কথা নেই বার্তা নেই। হঠাৎ একদিন হয়তো আমরা শুনলাম অবিনাশ হেঁটে সেতু বন্ধ যাবার জন্য বেরিয়ে পড়েছে। তারপর হয়তো 2 মাস তার দেখা নেই। আমরা কোনো রকমে প্রক্সি দিয়ে হয়তো সেবার তার কলেজের খাতায় কামাইয়ের সংখ্যা কমিয়ে রাখলাম, কিন্তু এমন করে আর কতদিন রাখা যায়। বছরের শেষে এক্সামিনেশনের সময় দেখা গেল অবিনাশ আমাদের প্রক্সি দেওয়া সত্ত্বেও কলেজ এত কম দিন এসেছে যে তার পরীক্ষা দেওয়ার অনুমতি পাওয়া অসম্ভব। আমরা দুঃখিত হলাম। ছেলেটা এত আমুদে আর মিশুকে ছিল যে আমরা সবাই তাকে ভালোবাসতাম। কিন্তু অবিনাশে যেন স্ফূর্তি হলো, বললে, তবে আর কি ভাই, বর্মাটা একবার ঘুরে আসি। তারপর অবিনাশের আর দেখা নেই। আমাদের চেয়ে তার ধাতই ছিল আলাদা। পৃথিবীটা যে মস্ত বড়, এই আনন্দেই তার মন ভরপুর হয়ে থাকত। পৃথিবীর এই বিশালতাকে দেশে দেশে নতুন পথে ঘুরে ঘুরে উপভোগ করে তার আশা আর মিটতে চাইত না। যেসব দেশ সে এখনো দেখেনি তার আকর্ষণের কথা সে মাঝে মাঝে এমন তন্ময় হয়ে বলতো যে আমাদেরও কখনো কখনো মোহ ধরে যেত। কেমন যেন মনে হতো এই ছোট্ট শহরে ছোট্ট জানা কয়েকটি রাস্তায় দুবেলা যাওয়া আসা জীবনের কোনো সার্থকতাই নেই। পথ যেখানে অফুরন্ত, আকাশের যেখানে কুলকিনারা নেই, এমন জায়গায় বড় করে বুক ভরে নিঃশ্বাস নিতে না পারলে যেন বাঁচাই বৃথা। কিন্তু আমাদের এ ক্ষণিক মোহ অবশ্য খানিক বাদেই কেটে যেত। কিন্তু অবিনাশের এই মোহই ছিল সব। 3 মাস আগে আমার গ্রামের ঠিকানায় এই অবিনাশের একটা চিঠি পেয়েছিলাম বহুদিন বাদে। একটা গলির ঠিকানা দিয়ে লিখেছিল যে অনেক জায়গা ঘুরে ফিরে সে কলকাতায় এই ঠিকানায় আপাতত আছে, আমি এসে তার সঙ্গে যেন দেখা করি। এতদিন বাদে তাকে সেই ঠিকানায় পাওয়া হয়তো যাবে না, তা জেনেও একবার যেতে ইচ্ছে হলো। বাড়ির নাম্বারটা ভুলে গিয়েছিলাম, কিন্তু গলিটা মনে ছিল। ভাবলাম কলেজ স্ট্রিট থেকে বেশি দূর হবে না, ট্রেনেও এখন দেরি আছে, একবার দেখা করেই যাই, যদি তাকে পাওয়া যায়।
তাই একটু খোঁজাখুঁজির পর একটা গলি রাস্তায় ঢুকে একজনকে জিজ্ঞাসা করে জানলাম আর একটু গেলেই অবিনাশ যে গলিতে থাকে তা পাওয়া যাবে। রাত তখন বেশি নয়, বড়জোর 8টা হবে, কিন্তু গলি দিয়ে খানিক দূর হেঁটেই একটু আশ্চর্য হয়ে গেলাম। গলি হোক আর যাই হোক, কলকাতার পথ তো বটে, অথচ এই 8টা রাত্রে সেখানে একটি জনপ্রাণীও নেই। ভেবেছিলাম খানিক দূর গিয়ে আবার কাউকে পথ জিজ্ঞাসা করব, কিন্তু লোক কোথায়? তাছাড়া গলিটাও ফুরোতে চায় না। একবার সন্দেহ হলো হয়তো ভুল পথে এসেছি, কিন্তু যে লোকটা আমায় খবর দিয়েছে আমায় ভুল পথ দেখিয়ে তার কি লাভ? নির্জন রাস্তায় চুরি ডাকাতি? কিন্তু আমার কাছে কি এমন 1,50,000 আছে যে চোরদের ষড়যন্ত্র করতে হবে? আমার সাজ পোশাক দেখে বড় লোক বলে ভুল করবার কোনো সম্ভাবনা নেই। তবে আরও খানিকটা এমনি করে এগিয়ে গেলাম। পথ তেমনই নির্জন, বাতিগুলো কি এ পথের মিটমিটে হতে হয়? একে গ্যাস পোস্টগুলো অত্যন্ত দূরে দূরে, তার ওপর কি কারণে জানি না আলো তাদের এত ক্ষীণ যে রাস্তা আলো হওয়া দূরের কথা, সেগুলো যে জ্বলছে এইটুকু বুঝতেও কষ্ট হয়। খাস কলকাতার ভেতর এমন রাস্তা আছে কে জানত? দুপাশের বাড়িগুলো যেন মান্ধাতার আমলের তৈরি। কোনো রকমে হাড় বেরোনো ইটকাঠের জীর্ণ দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে। না আছে কোনো বাড়িতে একটা আলো, না জনমানুষের একটু শব্দ। সেই রাস্তার পাশে সারের পর সার পোড়ো বাড়ির মতো সব খাঁ খাঁ করছে। ক্রমশ মনে হলো একটা কেমন যেন ভ্যাপসা গন্ধ নাকে আসছে। বহুদিন আলো বাতাস যেখানে ঢোকেনি, মানুষের বাস সেখানে বহুদিন ধরে নেই। এমনই ঘরে ঢুকলে যেমন গন্ধ পাওয়া যায়, গলিটায় ঠিক সেই রকম একটা গন্ধ পাচ্ছিলাম। লোকটা বলেছিল কিছু দূর গেলেই ডাইনে গলি পাওয়া যাবে, কিন্তু জনমানুষহীন জীর্ণ বাড়ির সারের ভেতর ডাইনে বাঁয়ে কোথাও কোনো পথ নেই। সামনের পথও খানিক দূরে গিয়ে দেখলাম বন্ধ। যে পথে ঢুকেছি গলিটার ওই একটি মাত্র তাহলে বেরুবার রাস্তা। আশ্চর্য ব্যাপার, লোকটা মিছিমিছি আমায় ভুল পথ দেখালো কেন? সেখান থেকে ফিরলাম। গলিটা যেন আরও অন্ধকার মনে হচ্ছিল। এতক্ষণ যে গ্যাসগুলো মিটমিট করে চলছিল তারই কটা একেবারে নিভে গেছে দেখলাম। মনে হলো এই গলি থেকে বেরুতে পারলে বাঁচি। ভীতু আমি নই, কিন্তু কলকাতা শহরের ভেতর এমন অভাবনীয় ব্যাপার দেখে গাটা কেমন ছমছম করছিল। সবে তো প্রথম রাত, কলকাতা শহরের সমস্ত রাস্তা এখন লোকজনে গাড়ি ঘোড়ায় মানুষের শব্দে গম গম করছে, অথচ এই পথটা কেমন করে এখন নির্জন নিস্তব্ধ হয়ে গেল। মনে হলো আমি যেন বহুকালের প্রাচীন একটা শহরে এসে পড়েছি। সে শহরের লোকজন বহুকাল আগে বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছে। কত বছর যে মানুষের পা সে শহরে পড়েনি কেউ যেন জানে না। আমি যেন প্রথম সে শহরের নিস্তব্ধতা ভাঙলাম। খট খট খট। আমার নিজের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ কোথাও নেই। সে শব্দ অদ্ভুতভাবে নির্জন অন্ধকার বাড়িগুলোর দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার চোখের ওপরই কটা রাস্তার বাতি দপদপ করে নিভে গেল। ভ্যাপসা গন্ধটা ক্রমশ যেন বেড়ে গিয়ে অসহ্য মনে হচ্ছিল। না, এই গলি থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারি ততই মঙ্গল। কাজ নেই আর অবিনাশের খোঁজ করে, পরে একদিন আবার আসলেই হবে। খানিক দূর গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। এদিকেও গলির পথ যে বন্ধ, কিন্তু তা কেমন করে হতে পারে? আমি একটা পথে যে গলিতে ঢুকেছি
এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এই গলি দিয়ে এগোবার সময় আশেপাশে কোনো পথই দেখতে পাইনি। তাহলে গলির দুমুখ বন্ধ কেমন করে হয়? ভাবলাম হয়তো আরও একটা পথ ছিল। যাবার সময় আমার দৃষ্টি কোনো রকমে এড়িয়ে গিয়েছে। এখন আসবার সময় ভুল করে সেইটিতেই ঢুকে পড়েছি। সেইটের মুখ এখন বন্ধ। কিন্তু এরকম ভুলই বা হবে কেমন করে? আমি অন্যমনস্ক হয়ে তো ছিলাম না, আগাগোড়াই তো সজাগ হয়ে চলেছি। রাস্তায় লোক না থাক, একটা বাড়িতে যদি একটা আলো দেখা যেত, না হয় ডেকেই জিজ্ঞাসা করতাম। যাই হোক, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই জেনে আমি আবার ফিরলাম। গলি থেকে বেরোতে হবেই। আবার সেই নির্জন অন্ধকার গলি দিয়ে শুধু নিজের পায়ের শব্দ শুনতে শুনতে এগিয়ে চললাম। গলিটা যেন ক্রমশ দীর্ঘই হয়ে চলেছে। আমার অজান্তেই কে যেন ইতিমধ্যে সেটা বাড়িয়ে আরও লম্বা করে দিয়েছে। এবারও যখন দেখলাম গলির মুখ বন্ধ, তখন সত্যই বুকের ভেতরটা কেমন করে উঠল যেন। একে আমরা পাড়া গাঁয়ের লোক, ফাঁকা আকাশ ফাঁকা মাঠের মধ্যে মানুষ হয়েছি, শহরে এলে এমনি আমাদের হাঁপ ধরে। তার উপরেই ভ্যাপসা গন্ধ ভরা অন্ধকার গলি। চারিদিক থেকে এসে যেন আমাকে জেলখানার মতো বন্দি করে ফেলবার ষড়যন্ত্র করেছে। ওপরে চেয়ে যে একটু আকাশ দেখতে পাবো, তারও জো নেই। এমন একটা ধোঁয়াটে কুয়াশায় বাতাস আচ্ছন্ন হয়ে আছে, তার ভেতর দিয়ে একটা তারাও দেখা যায় না। যত এই অদ্ভুত ব্যাপার ভাবছিলাম, মাথাটা ততই গুলিয়ে আসছিল। কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। সুটকেসটা বইয়ের ভারে বেশ ভারী ছিল, সেটা বয়ে বেশ ক্লান্তই নিজেকে মনে হচ্ছিল। এমনি করে আর খানিকক্ষণ ঘুরতে হলে ক্লান্তিতেই তো বসে পড়তে হবে। হঠাৎ বুকটা ধড়াস করে উঠল। দূরে একটা মিটমিটে বাতির তলায় একটা লোক দাঁড়িয়ে আছে না? তাড়াতাড়ি সেই দিকে এগিয়ে গেলাম। এই তো, এই তো আমাদের অবিনাশ। হ্যাঁ, এতক্ষণের ভয় ভাবনা নিমেষে ভুলে গেলাম। আনন্দে চিৎকার করে তার নাম ধরে ডাকতেই সে চমকে তাকালো। বললাম, এই কি আশ্চর্য, তোর খোঁজ করতেই এই 1 ঘন্টাই গলির ভেতরে ঘুরে হয়রান হচ্ছি। বাবা, কি অদ্ভুত গলিতে থাকিস রে তুই, ঢুকে আর বেরোনো যায় না। অবিনাশ একটু হেসে বললে, এসেছিস তাহলে ঠিক। বললাম, এসেছি আর কই, তোর দেখা না পেলে এই গলির ভেতর তোর বাড়ি কি করে খুঁজে বার করতে পারতাম বলতো? সে কথার কোনো উত্তর না দিয়ে অবিনাশ বললে, আমায় তাহলে তোর মনে আছে ভাই? হ্যাঁ, মনে থাকবে না কেন রে? না ভাই, মনে থাকে না, অথচ মানুষ যেটুকু মনে করে রাখে তার ভেতরেই আমরা বেঁচে থাকি। আমি হেসে বললাম, ছিলি তো ভূপর্যটক, আবার দার্শনিক হলি কবে থেকে? যাক, এখন তোর বাড়ি চল দেখি, তোর সব গল্প শুনতে চাই। অবিনাশ কেমন যেন একটু নিরুৎসাহ হয়ে বললে, আমার বাড়ি? আচ্ছা, চল। আমার চিঠি পেয়েছিলি? হ্যাঁ, সে তো 3 মাস আগে। তোর জন্যে কতদিন অপেক্ষা করেছিলাম, তারপর আবার বেরিয়ে পড়েছিলাম। আবার? তাহলে ফিরলি কবে? অন্যমনস্কভাবে অবিনাশ বললে, এই তো আজ। এই আজ? এবারে তাহলে গেছিলি কোথায়? বলছি, চল। সেই নির্জন গলি দিয়েই তখন আমরা এগিয়ে চলেছি, কিন্তু আর তখন আগের কথা কিছুমাত্র মনে ছিল না। অবিনাশ বলতে লাগলো, এবারে ভাই গেছিলাম বহু দূরে। খিদিরপুরের ডকে বেড়াতে বেড়াতে একদিন সুন্দর একটি জাহাজ দেখলাম। সুন্দর বলতে নতুন মনে করিসনি যেন, জাহাজটা অনেক পুরনো।
নোনা জল লেগে লেগে তার গায়ের রং চটে গেছে। মাস্তুলগুলো বহুদিনের পুরনো। চিমনিগুলো ধোঁয়ায় কালো হয়ে গেছে। আগাগোড়া জাহাজটা দেখলেই মনে হয় বহুকাল ধরে পৃথিবীর কত সমুদ্রে সে যেন পাড়ি দিয়ে ঝুনো হয়ে গেছে। তা চেহারাতেই কেমন একটা ভবঘুরে রুক্ষ রুক্ষ ভাব। সেইটাই তার সৌন্দর্য। তার ওপর শুনলাম যে এখান থেকে মাল নিয়ে যাবে জবদ্বীপে, আর তখন লোভ সামলাতে পারলাম না আমি। জবদ্বীপ নারকেল আর তাল গাছের সার তার তীর পর্যন্ত এগিয়ে এসেছে সমুদ্রকে অভ্যর্থনা করতে। বাতাস আর জঙ্গলের মশলা গাছের গন্ধ, তার ওপর গভীর বনের মাঝে তার বোড়া বুদর। একেবারে মেতে উঠলাম। যেমন করেই হোক যেতেই হবে জাহাজে। জাহাজের ভাড়া দেবার মতো পয়সা নেই। অনেক কষ্টে জাহাজের হেড খালাসিকে খোঁজ করে তার সঙ্গে ভাব করে তাকে কিছু ঘুষ দিয়ে লুকিয়ে যাবার বন্দোবস্ত করলাম। জাহাজের একেবারে বিপদের সময় ব্যবহার করবার জন্যে ছোট তেরপল ঢাকা বোট টাঙানো ছিল। ঠিক হলো তারই একটির ভেতর আমি থাকব, কেউ তাহলে টের পাবে না। খালাসি কোনো এক সময় লুকিয়ে এসে আমায় খাবার দিয়ে যাবে। গভীর রাতে জাহাজে চড়ে সেই বোটের ভেতর গিয়ে হেড খালাসির নির্দেশ মতো লুকিয়ে রইলাম। ভোর হবার আগে জাহাজ ছেড়ে দিল। তারপর কদিন কি অদ্ভুতভাবেই না কাটিয়েছি। সারাদিন তার ভেতর লুকিয়ে থাকি, তারপর একটু ফাঁক করে আকাশ দেখি আর জাহাজের শব্দ শুনি। গভীর রাতে যখন সব নির্জন হয়ে যায়, জাহাজের খোলে কখন ইঞ্জিনিয়ার আর ফায়ারম্যান আর ওপরে হাল ঘোরাবার হুইলে একজন নাবিক ছাড়া আর কেউ থাকে না, তখন একবার করে বেরিয়ে নির্জন ডেকের একটি কোণে রেলিং ধরে দাঁড়ায়। এমনি করে কদিন বাদে জাভায় এসে পৌঁছলাম। আগে ঠিক ছিল সবাই নেমে গেলে কোনো এক সময় হেড খালাসি আমায় নামার ব্যবস্থা করে দেবে, কিন্তু বন্দরে জাহাজ ভেড়াবার আগের রাত্রে সে এসে আমায় জানিয়ে গেল যে তা হবার উপায় নেই। এখানে মাল নামানো হলেই জাহাজটাকে শটান ড্রাই ডেকে রং করাবার জন্য পাঠানো হবে। ঠিক আছে, সুতরাং সেভাবে নামা যাবে না। তাহলে উপায়? খালাসি বললে, উপায় আছে। সবাই যখন জাহাজ ভেড়াবার সময় সেই কাজে ব্যস্ত থাকবে, তখন যদি আমি জাহাজ থেকে জলে পড়ে একটুখানি সাঁতরে যেতে পারি তাহলেই হয়। তাতেই আমি রাজি হলাম। জাহাজ জেটিতে লাগাবার আয়োজন চলছে। এমন সময় সন্তর্পণে আমি বোটের ঢাকনি সরিয়ে নেমে পড়লাম। পুঁটলিটা আমার পিঠে বাঁধাই ছিল। রেলিংয়ের ধারে গিয়ে জেটির উল্টো দিকে ঝাঁপ দিতে আর কতক্ষণ। কেউ দেখতেও পেল না। ঝাঁপ দিয়ে পড়লাম ঠিক, কিন্তু সেই মুহূর্তে জাহাজটা জেটিতে ভেড়বার জন্যে পাশে সরতে আরম্ভ করল। জাহাজের বিশাল প্যাডেলের গায়ে জল তোলপাড় হয়ে উঠল। কি ভীষণ তার টান! প্রাণপণেও আর সে টান ছাড়িয়ে আসতে পারলাম না। সেই ঘূর্ণমান ভয়ঙ্কর প্যাডেলে ধাক্কা খেয়ে তলার দিকে তলিয়ে গেলাম। আমি শিউরে উঠে বললাম, তারপর? তারপর সেই প্যাডেলের ঘা কি ভয়ঙ্কর লেগেছে দেখবি। সামনে একটা গ্যাসের বাতি তখনও জ্বলছিল। অবিনাশ তার জামা তুলে দেখালে, এ কি, জামার নিচে যে কিছুই নেই, একেবারে ফাঁকা শূন্য। ভালো করে আবার চেয়ে দেখলাম, দেহ নেই, কিছু নেই। ওধারে গ্যাস পোস্টার যে জামার তলা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে, উপরের দিকে চাইলাম, যেখানে
অবিনাশের মাথা নেই, শূন্য, শূন্য, সব শূন্য। অস্ফুট চিৎকার করে সুটকেস হাতে নিয়ে আমি দৌড়তে শুরু করলাম, কিন্তু কিন্তু কোথায় যাব? যেদিকে যাই নির্জন গলির মুখ বন্ধ। চিৎকার করে একটা পোড়ো বাড়ির দরজায় ঘা দিলাম, আর ভেতরে দরজা জানালাগুলো পর্যন্ত সে আঘাতে প্রতিধ্বনিতে ঝনঝন করে উঠল। কিন্তু কারোর কোনো সাড়া নেই। অন্ধকার গলি, মনে হলো আমার চারিধারে সংকীর্ণ হয়ে আসছে। অসহ্যতার ভ্যাপসা গন্ধ। তারপরে তারপরে আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান হলো তখন দেখি কে একজন আমায় বলছে, উতরিয়ে বাবু, ইয়ে শিয়ালদা স্টেশন হ্যাঁ। শিয়ালদা স্টেশন? অবাক হয়ে দেখি আমি আমার সুটকেস সমেত একটা রিকশায় বসে আছি। সামনে শিয়ালদা স্টেশন। নেমে পড়ে তার ভাড়া চুকিয়ে দিলাম। কিন্তু কখন কেমন করে যে আমি রিকশায় উঠেছি কিছুই মনে করতে পারলাম না। হ্যাঁ, তারপর খোঁজ নিয়ে জেনেছি অবিনাশ 2 মাস আগে জাভার বন্দরে অমনি করেই মারা গেছিল।